আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতা সহজেই হচ্ছে না, এই বার্তাই দুই দেশ দিয়েছে। আবার ধরুন, এই যে যুদ্ধবিরতি বুধবার পর্যন্ত চলবে, এরপরে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ, মানে খুবই কম, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে আরেকটা যুদ্ধ কি অবশ্যম্ভাবী? কেন এই দুই দেশের ভেতরে যুদ্ধটা থামানো যাচ্ছে না? কেন দুই দেশের ভেতরে সমঝোতা হচ্ছে না, সে বিষয়ে এই কন্টেন্টে আলোচনা করব। তবে তার আগে বলি যে যদি সমঝোতা হয় তাহলে কার কি লাভ হয়। ইরানের লাভ বিশাল। কিভাবে, সেটি প্রথমে বলি। ইরানের তেল বিক্রির উপরে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এবং তেল বিক্রির অনেক টাকা বিশ্বের বিভিন্ন দেশে আটকা আছে। সম্মিলিতভাবে সেই টাকার পরিমাণ কমপক্ষে $120 বিলিয়ন। ইরানে এই যে যখন আন্দোলন হয়েছিল, তখন $1 দাম ইরানের রিয়ালের মুদ্রায় 14 লাখ রিয়ালে পৌঁছেছিল। এটি একটা সময় হয়েছিল যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে ব্যবসায়ীরা আন্দোলন শুরু করেছিল। তাহলে ভেবে দেখুন যে $120 বিলিয়ন ইরানের কাছে তাহলে কি? যদি এই টাকাটা ইরান পায় তাহলে ইরান কি করতে পারে? অনেক কিছু করতে পারে। ইরান শুধুমাত্র নিজেদের মিসাইল বাড়ানো ছাড়াও তাদের শিল্প খাতকে গড়ে তুলতে পারে এবং সবচেয়ে বড় কথা হলো যে আন্তর্জাতিক যে লেনদেনের সিস্টেম আছে, সে সিস্টেমের ভেতরে ইরান ঢুকে যাবে এবং ইরানে নিষেধাজ্ঞা না থাকলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেখানে বিনিয়োগ যাবে। এখন ইরানের বড় বিনিয়োগের একটা জায়গা তো তেল রয়েছেই। তাদের তেলের যে ফিল্ডগুলো রয়েছে, খনিগুলো রয়েছে, সেগুলো আধুনিকায়ন করতে পারবে তারা। তেলের উৎপাদন ক্ষমতা বাড়াতে পারবে এবং ধরুন বিশ্বে বিপুল পরিমাণে তেল সরবরাহ করতে পারবে ইরান। কারণ ইরান পৃথিবীর 5টি শীর্ষস্থানীয় তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। আরেকটি হলো যে ইরানের আকাশ যখন খুলে যাবে, তখন তাদের এয়ারলাইন্স বিজনেস, এভিয়েশন বিজনেস সেখানে বুম করতে পারে এবং যুক্তরাষ্ট্র সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস করতে পারে। আরো নানা রকম খাত রয়েছে, সেসব খাতগুলো থেকেও যুক্তরাষ্ট্র কিংবা অন্যান্য দেশগুলো তারা সেখানে গিয়ে বিজনেস করে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে ইরানের সঙ্গে যদি যুক্তরাষ্ট্রের একটা সমঝোতা হয় এবং এই যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, তাদের ভেতরে যে শত্রুতা আছে তা যদি দূর হয়, বন্ধুত্ব তৈরি হয়, তাহলে এখানে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির একটা বড় ধরনের সুযোগ আছে। কিন্তু তারপরেও কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতা হচ্ছে না? মূল প্রবলেম কি? পাকিস্তানে এই যে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে, যে প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন ইরানের স্পিকার বাকের গালিবাফ, এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যে বৈঠক করেছিলেন, সেখানে মুখোমুখি কথা হয়েছিল। অর্থাৎ সরাসরি কথা বলেছে ইরানের টপ লিডার এবং যুক্তরাষ্ট্রের টপ লিডাররা। এটি 1979 সালের ইসলামী বিপ্লবের পরে প্রথম পৃথিবীতে এমন একটা ঘটনা ঘটেছে। সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটা কথা বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা আস্থাহীনতায় ভোগেন। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যে একটা সমঝোতা করতে চায় ইরান, যুক্তরাষ্ট্র একটা সমঝোতা করতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্রকে ইরান ঠিক বিশ্বাস করতে পারে না। আমি অনেক আগের কথাগুলো বাদ দিলাম, সেই 1979 সালে কি হয়েছিল সেগুলো আমি বাদ দিই। বরং যিনি এখন মার্কিন প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তার সঙ্গে ইরানের কি সম্পর্ক গেছে সেটা আলোচনার মধ্যে এনে বোঝার চেষ্টা করি যে অনাস্থা তাহলে কোথায়। যেমন ধরুন, 2015 সালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কিন্তু একটা চুক্তি হয়েছিল এবং চুক্তি হয়ে বিষয়টা মিটমাট হয়েছিল। বলা হয়েছিল যে ইরান 3.67% ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, যাতে করে তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো চলে, আবার তাদের পারমাণবিক কর্মসূচিগুলো চলে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র বানাবে না। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্র। ঠিকঠাকই তো চলছিল সবকিছু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে তার প্রথম মেয়াদের ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রকে এক ঝটকায় সেই চুক্তি থেকে বের করে নিয়ে গেছেন। তিনি মনে করেছেন যে এই চুক্তিটা
ভালো চুক্তি হয়নি, তিনি এর চেয়ে ভালো চুক্তি করতে পারবেন। কিন্তু এরপরে দেখা গেল যে জো বাইডেন তার পুরো মেয়াদে এর চেয়ে ভালো কোনো চুক্তি করতে পারেনি এবং ডোনাল্ড ট্রাম্পও তো এই যে তার দ্বিতীয় মেয়াদে এসে চুক্তির চাপ দিতে দিতে একটা 52 দিনের যুদ্ধ করে ফেলেছে। আবার ধরুন এই যে 52 দিনের যুদ্ধ হয়েছে দুই দফায়, একবার 40 দিনের, একবার 12 দিনের। সেই যুদ্ধ শুরু হয়েছে দুই দেশের ভেতরে যখন আলাপ আলোচনা চলছিল সে সময়। সুতরাং দেখা যাচ্ছে যে আলাপ আলোচনা শুরু হয় বটে, কিন্তু শেষ হয় সেটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার মধ্য দিয়ে। এবং এই বিষয়গুলো ইরানকে যুক্তরাষ্ট্রের ব্যাপারে সন্দিহান করে তুলেছে এবং ইরান স্পষ্ট এখন বলছে যে যুক্তরাষ্ট্রের প্রতি তারা আস্থা রাখতে পারছে না। তাহলে ইরানের উপরে এই যে নিষেধাজ্ঞা আছে, ইরান যে তেল বিক্রি করতে পারছে না, এতে করে কি ইরান একেবারেই কোনো তেল বিক্রি করতে পারছে না? পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা থাকার পরেও ইরান প্রতিদিন 16 লাখ ব্যারেল তেল রপ্তানি করে। এটি জানা যায় বিভিন্ন হিসাবে, বিভিন্ন দেশে। কোনো কোনো দেশ স্বনামে, কোনো দেশ বেনামে এই তেল ক্রয় করে। তাহলে এটাই হলো ইরানের অর্থনৈতিক শক্তি। যুদ্ধ যখন শুরু হয়ে গেল তখন ইরানের তেল রপ্তানি বেড়েছে। এই যুদ্ধের প্রতিটি দিনে ইরান 18 লাখ ব্যারেল তেল বিক্রি করেছে এবং যারা এই তেলগুলো ক্রয় করেছে তারা ইরানকে টিকিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে আর্থিকভাবে। এবং বলা হয়ে থাকে যে নীরবে চীন আহ, ইরানের তেল ক্রয় করে, কিন্তু আপনি যদি চীনের কাগজপত্র চেক করে দেখবেন তাহলে ইরান থেকে চীনের আমদানি করার কোনো ডকুমেন্ট পাওয়া যাবে না। মানে কেউ অডিট করে ধরতে পারবে না যে চীন ইরান থেকে তেল ক্রয় করে। আবার ধরুন ইরানের ভেতরে ইনফ্রাস্ট্রাকচার নানানভাবে, বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ ইত্যাদি খাতে বিভিন্নভাবে $400 বিলিয়ন বিনিয়োগ রয়েছে চীনের। সুতরাং ইরানের উপরে এক একটা বোম, এক একটা গোলা পড়া মানে সেটি চীনের হৃদয়ে পড়া, তাদের ইনভেস্টমেন্টের উপরে পড়া। সুতরাং দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনাস্থার কারণে কোনো সমঝোতা না হলেও ইরান আর্থিকভাবে কিছুটা খারাপ অবস্থায় থাকলেও টিকে আছে, কিন্তু ইরানের সরকারও টিকে আছে, যা 40 দিনের যুদ্ধ করেও যুক্তরাষ্ট্র ফেলে দিতে পারেনি। সুতরাং দেখা যাচ্ছে যে একদিকে যদি সমঝোতা হয় এবং তাহলে যুক্তরাষ্ট্রের জন্য একদিকে লাভ হলো যে যুক্তরাষ্ট্র একটা নতুন বাজার পাবে এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। অন্যদিকে ইরান যেসব শর্তে সমঝোতায় যেতে চায়, এই যেমন ধরুন হরমুজ প্রণালীর উপরে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখা, হরমুজ প্রণালী থেকে তাদের ফি নেওয়া, এইসব শর্ত যদি মানা হয় তাহলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক ম্যাপ পুরো বদলে যাবে এবং মধ্যপ্রাচ্যে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে ইরানের আবির্ভাব ঘটবে এবং যুক্তরাষ্ট্রের যে পেট্রো ডলার সিস্টেম আছে তাও সেখানে হুমকির মুখে পড়বে এবং নিরাপত্তা দেওয়ার যে আধিপত্য যুক্তরাষ্ট্র আহ মধ্যপ্রাচ্যে রেখেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো যে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করে, সে নির্ভরতা ফিকে হয়ে যাবে এবং অনেক কিছু উলটপালট হয়ে যাবে। সুতরাং এই যুদ্ধ এবং মীমাংসা দুটোই যুক্তরাষ্ট্রকে একটা শাখের করাতে ফেলে দিয়েছে। আপোষে গেলেও যুক্তরাষ্ট্রের কিছু কিছু লস হচ্ছে, আবার যদি এই যুদ্ধ চালিয়েও যায় যুক্তরাষ্ট্র তাহলে যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতির হচ্ছে। কেন? কারণ হলো যে ইরান এরই মধ্যে প্রমাণ করেছে সে তার প্রতিবেশী দেশগুলো যারা নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করে এবং যুক্তরাষ্ট্রের ঘাঁটি তাদের দেশে রেখেছে, তারা আক্রান্ত হয়েছে। বলা হয়েছে যে 13টি ঘাঁটি র্যাডারের অভাবে যুক্তরাষ্ট্র অপারেট করতে পারেনি। সুতরাং সেই দেশগুলোতে আরো বেশি আক্রমণ করবে ইরান এবং যুক্তরাষ্ট্র ইরানে আরো বেশি আক্রমণ করবে। নতুন করে যুদ্ধ লাগলে এই পরিস্থিতি ভয়াবহ হবে এবং এই যুদ্ধ অনেক দিন ধরে চলতে পারে, যা সরাসরি ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে। নভেম্বরে সেখানে মধ্যবর্তী নির্বাচন রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে যেতে পারে, তিনি সেই নির্বাচনে হেরে যেতে পারেন, তিনি তার দলকে ক্ষতিগ্রস্ত করতে পারেন। এরই মধ্যে এই যুদ্ধ বন্ধ করার জন্য, ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা খর্ব করার জন্য ডেমোক্রেটরা একটার পর একটা বিল আনার চেষ্টা করছে এবং ব্যাপক জনমত সেখানে গড়ে তোলার চেষ্টা করছে। সুতরাং দেখা যাচ্ছে যে যুদ্ধ যদি শুরু হয় সেটিও ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা ক্ষতিকর হচ্ছে, শাখের করাত আর কি। যুক্তরাষ্ট্র যেদিকে যাচ্ছে সেদিকে বিপদ। ইরানের জন্য তো বটেই, ইরানেরও লোকবল, আর্থিক অনেক ক্ষতি হচ্ছে এবং যে অর্থনৈতিক সম্ভাবনা ইরানের আছে সেগুলো ইরান কাজে লাগাতে পারছে না। সো এই যুদ্ধ দুই পক্ষকেই ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু তারপরেও মীমাংসার কোন রকম বিষয় দেখা যাচ্ছে না। সুপ্রিয় দর্শক, দুটি যুক্তরাষ্ট্র দেখতে পাচ্ছি আমরা। একটা যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে এবং ইরানে নিজেদের আধিপত্য প্রকাশ করার চেষ্টা করছে,
আরেকটা যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতা কমানোর চেষ্টা করছে, ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করছে, গ্যাসের মূল্য বৃদ্ধি, শেয়ার বাজারের পতন ইত্যাদি কারণে সাফার করছে। একইভাবে আমরা দুটো ইরান দেখতে পাচ্ছি। একটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের সঙ্গে বৈঠকের পরে বলেছিলেন যে হরমুজ প্রণালী সবার জন্য খোলা। আবার আইআরজিসি তার কিছু পরেই আহ, হরমুজ প্রণালীতে গানবোট পাঠিয়ে দিয়েছে, যে গানবোট জাহাজে গুলি করেছে, হরমুজ প্রণালীর উপরে নিরাপত্তা কাউন্সিল ফি আরোপ করেছে এবং কঠিন হার্ডলাইনে রয়েছে। সুতরাং দুটো ইরানও আমরা দেখতে পাচ্ছি। সো এখানে দুটো ইরান, দুটো যুক্তরাষ্ট্র, এদের মধ্যে কিভাবে মীমাংসা হবে, কে জয়লাভ করবে, সেগুলোই আগামী দিনের ওই অঞ্চলের রাজনীতি এবং বিশ্বের অর্থনীতির গতিপথ ঠিক করে দেবে। এই জায়গাতে আমরা নীরবে চীনকে ইরানের পক্ষেই দেখতে পাচ্ছি, তাই নয় কি সুপ্রিয় দর্শক? আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।